আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প লটারি। লিখেছেন প্রেমচন্দ। রাতারাতি পয়সাওয়ালা হয়ে ওঠার বাসনা কার নেই? সে আমলে যখন লটারির টিকিট এলো, আমার বন্ধু বিক্রমের বাবা, কাকা, মা, দাদা সবাই একখানা করে টিকিট কিনে ফেললেন। কে জানে কার বরাদ্দর বেশি? যার নামেই উঠুক, টাকা তো বাড়িতেই থাকবে। কিন্তু বিক্রমের সবুজ সইল না। অন্যদের নামে টাকা উঠলে তার কথা কে আর ভাববে? বড়জোর 5-10 দিয়ে দেবে তাকে, ব্যাস। অত সামান্য টাকায় কি আর হবে? জীবনে তার বিরাট বিরাট পরিকল্পনা। প্রথমত সারা পৃথিবী ভ্রমণ করার কথা, পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে। পেরু আর ব্রাজিল, টিম্বাকটু আর হনলুলু সমস্তই তার প্রোগ্রামের অন্তর্গত। ঝড়ের মতো 2-1 মাস বেরিয়েই ফিরে আসা নয়। এক এক জায়গায় বেশ কিছুদিন থেকে সেখানকার চালচলন, রীতিনীতি প্রভৃতি পর্যবেক্ষণ করা এবং মানুষের জীবনযাপন নিয়ে এক বিশাল গ্রন্থ রচনা করা তার স্বপ্ন। তাছাড়া একটি বড় পাঠাগার তৈরি করতে চায় সে। তাতে সংগৃহীত হবে পৃথিবীর শ্রেষ্ঠ রচনাবলী। পাঠাগারের জন্যে সে 2 লাখ পর্যন্ত খরচ করতে প্রস্তুত। তাছাড়া রয়েছে বাংলো, গাড়ি, ফার্নিচার, সেসব তো মামুলি ব্যাপার। বাবা কিংবা কাকার নামে যদি টাকা ওঠে তাহলে 5,000-এর বেশি জুটবে না। মার নামে উঠলে 20,000। কিন্তু দাদার নামে যদি ওঠে তাহলে সিকি আধুলিটাও পাওয়া যাবে না। এমনিতে তার আত্মমর্যাদা জ্ঞান টনটনে। বাড়ির লোকজনের কাছ থেকে দান খয়রাত বা পুরস্কার হিসেবে কিছু নেওয়াটাকে সে অপমানজনক বলেই মনে করে। প্রায়ই বলে, ভাই, কারোর কাছে হাত পাতার চেয়ে পুকুরে ডুবে মরাই ভালো। কেউ দুনিয়ায় যদি নিজের জন্য একটু জায়গা করে নিতে না পারে তাহলে এখান থেকে তার চলে যাওয়াই উচিত। সে বড়ই ব্যাকুল হয়ে পড়ল। লটারির টিকিট কেনার জন্য বাড়িতে কে তাকে টাকা দেবে? কারো কাছে চাইবেই বা কি করে? অনেক ভেবে চিনতে সে বলল, তুমি আমি দুজনে মিলে একটা টিকিট কিনলে হয় না? পরামর্শটা আমারও পছন্দ হলো। তখন আমি স্কুল মাস্টার, মাসে 20 টাকা করে পাই। বড় কষ্টে সৃষ্টে দিন চলে তাতে। 10 টাকা দিয়ে টিকিট কেনা আমার কাছে সাদা হাতি কেনার সামিল। তবে হ্যাঁ, 1 মাসের দুধ, ঘি, জলখাবার আর হাত খরচ বাঁচিয়ে কোনো রকমে 5টা টাকা বের করা যেতে পারে। তাতেও বুক কাঁপে। কোথাও থেকে ফোকটসে কিছু পেয়ে গেলে তবু সাহস বাড়ে। বিক্রম বলল, বলো তো আমার আংটিটা বিক্রি করে ফেলি। বলবো আঙুল থেকে পড়ে গেছে। আংটি 10 টাকার চেয়ে কম নয়। ওই দিয়েই পুরো টিকিট কেনা যেতে পারে। কোনো খরচাপাতি না করেই যদি আধা আধি বখরা টিকিট হয়ে যায় তাতে মন্দ কি? হঠাৎ বিক্রম আবার বলে, তোমায় কিন্তু নগদ দিতে হবে ভাই। নগদ 5 টাকা না দিলে বখরায় যাব না। এতক্ষণে উচিত অনুচিতের প্রশ্নটা আমার মাথায় এলো। বললাম, না ভাই, ওটা ঠিক হবে না। চুরি ধরা পড়ে গেলে লজ্জায় পড়তে হবে। তোমার সঙ্গে আমাকেও বকুনি খেতে হবে। অবশেষে ঠিক হলো পুরনো বইপত্রগুলো কোনো পুরনো বইয়ের দোকানে বিক্রি করে দেওয়া হোক, আর তাই দিয়ে টিকিট কেনা যাক। বইয়ের চেয়ে অপ্রয়োজনীয় জিনিস আমাদের আর কিছু ছিল না। আমরা দুজনেই একসঙ্গে ম্যাট্রিক পাশ করেছিলাম, কিন্তু বাড়ির টাকা পয়সা নষ্ট করে যারা ডিগ্রি জোগাড় করেছে আর তারপরও চাকরির জন্যে ঘোরাঘুরি করে জুতোর সুখতলা ক্ষয় করছে, চোখের সামনে তাদের দেখে আমাদের পড়াশোনা সেখানেই ইতি করেছিলাম। আমি স্কুল মাস্টার হলাম আর বিক্রম আড্ডা দিয়ে বেড়াতে লাগলো। আমাদের পুরনো বইগুলো উই পোকাদের প্রয়োজন মেটাচ্ছিল। আমাদের কোনো কাজে লাগছিল না। আমাদের যতখানি চেটে নেওয়ার চেটে নিয়েছি, সমস্ত রস বের করে নিয়েছি। এখন ইঁদুরেই চাটুক আর উই পোকাতেই চাটুক, তাতে আমাদের কি যায় আসে? আজ আমরা দুজনে ওগুলো জঞ্জালের স্তূপ থেকে বের করলাম, ঝাড়পোছ করে একটা বড় গাঁটরি তৈরি করলাম। আমি শিক্ষক, আমার পক্ষে কোনো বই বিক্রেতার দোকানে বই বিক্রি করতে যাওয়াটা লজ্জাজনক। আমাকে সবাই চেনে, তাই কাজের দায়িত্বটা দেওয়া হলো বিক্রমকেই। আধ ঘন্টার মধ্যেই সে একটা 10 টাকার নোট নিয়ে লাফাতে লাফাতে এসে হাজির। ওকে এত খুশি আর কখনো দেখিনি। বইগুলো 40 টাকার কম নয়, কিন্তু এই মুহূর্তে 10 টাকা যেন আমাদের কাছে পড়ে পাওয়া। এবার আধা আধি বখরাই টিকিট হবে।
10 লাখ টাকার মতো পাওয়া যাবে, 5 লাখ আমার, 5 লাখ বিক্রমের। আমি এই ভাবনা চিন্তাতেই বিভোর হয়েছিলাম। খুশির ভাব দেখিয়ে বললাম, 5 লাখও নেহাত কম না, বলো। বিক্রম তাতে খুশি নয়, বলল, 5 লাখ কি, এই মুহূর্তে আমার কাছে 500ও যথেষ্ট। কিন্তু জীবনের প্রোগ্রামটা বদলাতে হলো দেখছি। আমার পর্যটনের স্কিম তো উড়িয়ে দিতে পারি না, তবে হ্যাঁ, পাঠাগারের ব্যাপারটা গোল্লাই গেল। আমি আপত্তি জানালাম, যত বেশিই হোক, বেড়ানোতে 2 লাখের বেশি তো আর খরচ করবে না। আজ্ঞে না মশাই, ওটার বাজেট 3.5 লাখ টাকা, 7 বছরের প্রোগ্রাম, বছরে তো মোটে 50,000 করে, মাসে 4,000 করে বলো। আমি মনে করি 2,000-এই তুমি বেশ স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারবে। বিক্রম উত্তপ্ত হয়ে বলল, আমি ভালোভাবে থাকতে চাই, ভিখিরির মতো নয়। 2,000-এও বেশ ভালোভাবে থাকা যায়। তুমি যদি তোমার অংশ থেকে আমায় 2 লাখ না দাও, পাঠাগারটা হবে না। তোমার পাঠাগার শহরের মধ্যে সবচেয়ে সেরা হবে, তার কি কোনো দরকার আছে? আমি সবচেয়ে সেরা পাঠাগারই তৈরি করতে চাই। সেটা অবশ্যই তোমার ব্যাপার, কিন্তু আমার টাকা থেকে তুমি কিছু পাবে না ভাই। আমার প্রয়োজনটা দেখো, তোমাদের তো যথেষ্ট বিষয় সম্পত্তি আছে, তোমার মাথায় কোনো বোঝা নেই, আর আমার মাথায় সারা সংসারের বোঝা। 2 বোনের বিয়ে, 2 ভাইয়ের লেখাপড়া, নতুন বাড়ি তৈরি করা। আমি তো ঠিক করে ফেলেছি যে সমস্ত টাকা সোজা ব্যাংকে জমা করে দেব, সুদের টাকায় কাজ চালাবো। এমন শর্ত দিয়ে রাখবো যাতে আমার অবর্তমানেও কেউ যেন ওই টাকায় হাত না দিতে পারে। বিক্রম সহানুভূতি দেখিয়ে বলল, হ্যাঁ, এরকম অবস্থায় তোমার কাছ থেকে কিছু চাওয়া অন্যায়। ঠিক আছে, আমি না হয় একটু কষ্ট করব, কিন্তু ব্যাংকে সুদের হার তো খুব পড়ে গেছে। আমি কয়েকটি ব্যাংকে সুদের হার দেখেছি, স্থায়ী আমানতের, সেভিংস ব্যাংকেরও। সত্যি হার বড় কম। শতকরা 2-2.5 টাকাতে জমা রাখা অর্থহীন। লেনদেনের কারবার শুরু করা যাক না কেন? বিক্রম তো আর এখনই পর্যটনে বেরিয়ে পড়ছে না। দুজনের বখরায় কারবার চলবে। কিছু টাকা পয়সা জমলে সে না হয় যাত্রা করবে। লেনদেনে সুদটাও ভালো পাওয়া যাবে, নিজেদের দাপটও থাকবে। তবে হ্যাঁ, ভালো জামানত না পেলে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয়, তাতে মক্কেল যত মাতব্বর হোক। আর শুধু জামানতের উপরই বা টাকা দেওয়া হবে কেন? বিষয় সম্পত্তি লিখিয়ে নিয়ে তবেই টাকা দেব, তাহলে কোনো খটকা থাকবে না। এ পর্যন্ত এই ব্যাপারটা সাব্যস্ত হলো। এখন প্রশ্ন দেখা দিল, টিকেটে কার নাম থাকবে? নিজের নাম লেখানোর জন্যে বিক্রমের ভীষণ আগ্রহ। তার নামে টিকিট না কিনলে সে টিকিটই কিনবে না। কি আর করা যায়? কোনো উপায় না দেখে আমি তাতেই রাজি হলাম, কোনো লেখাপড়া ছাড়াই। তার ফলে পরে আমায় খুব দুশ্চিন্তায় পড়তে হয়েছিল। একটি একটি করে প্রতীক্ষার দিনগুলি কেটে যায়। ভোর হলেই আমাদের চোখ গিয়ে পড়ে ক্যালেন্ডারের পাতায়। আমার বাড়ি বিক্রমদের বাড়ির লাগালাগি। স্কুল যাওয়ার আগে এবং স্কুল থেকে আসার পর দুজনে একসঙ্গে বসে নিজের নিজের পরিকল্পনার কথা আলোচনা করি, ফিসফিস করে, যাতে কেউ শুনতে না পায়। আমরা আমাদের টিকিট কেনার রহস্যটা গোপন রাখতে চাই। রহস্যটা যখন বাস্তব হয়ে উঠবে, লোকে দারুণ অবাক হয়ে যাবে। সেই অভাবনীয় দৃশ্যের নাটকীয় আনন্দ আমরা ছাড়তে চাই না। একদিন কথায় কথায় বিয়ের কথা উঠল। বিক্রম দার্শনিক গাম্ভীর্যের সঙ্গে বলল, আমি ভাই ওসব বিয়ে টিয়ের ঝামেলা ঝঞ্ঝাট পোয়াতে চাই না। খামোকা চিন্তাভাবনা আর হা হুতাশ, বউয়ের আদিক্ষেতা আর খেয়াল খুশিতেই বহু টাকা উড়ে যাবে। আমি প্রতিবাদ করে বললাম, হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু জীবনের সুখ দুঃখের কোনো সঙ্গী না থাকলে বেঁচে থাকার আনন্দ কি? আমি দাম্পত্য জীবনের প্রতি অত বীতশ্রদ্ধ নই, তবে হ্যাঁ, সঙ্গী এমন চাই যে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে, আর তেমন সঙ্গী স্ত্রী ছাড়া আর কেউ হতে পারে না। বিক্রম মাত্রাতিরিক্ত মেজাজ গরম করে বলল, ঠিক আছে, যার যেমন দৃষ্টিভঙ্গি। আপনি বিবাহকে ভালো বলে মনে করেন, বেশ তাই ভাবুন। আর কুকুরের মতো স্ত্রীর পিছন পিছন ঘুরে বেড়ানো আর বাচ্চাদের সংসারে অমূল্য রতন, কিংবা সবচেয়ে বড় ঈশ্বর অনুগ্রহ বলে যদি ভাবতে চান তাও ভাবুন। এই শর্মা কিন্তু স্বাধীন থাকবে, যখন যেখানে খুশি উড়ে যাবে, যখন খুশি ফিরে আসবে। আমি চাইনে সব সময় আমার ঘাড়ের উপর একজন চৌকিদার খাড়া হয়ে থাকুক। তোমার বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে, তখনই কৈফিয়ত তলব হলো,
কোথায় ছিলে এতক্ষণ? আবার কোথাও একটু বেরোবে অমনি প্রশ্ন, কোথায় বেরোচ্ছ? আর যদি নেহাত মন্দভাগ্যবশত বউকে নিয়ে কোথাও বেরোতে হয়, তাহলে তো ডুবে মরা ছাড়া গত্যন্তর থাকবে না। না ভাই, এ ব্যাপারে তোমার প্রতি আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। বাচ্চার একটু সর্দি হলো, অমনি তোমায় ঊর্ধ্বশ্বাসে ছুটতে হবে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে। আর একটু বয়স হলে তো ছেলে পিলে সবাই হাঁ করে চেয়ে থাকবে কখন তুমি ফুটে যাবে, আর ওরা রং তামাশা উড়িয়ে বেড়াবে। সেরকম মৌকা পেলে তোমায় বিষ খাইয়েও মেরে ফেলবে। চারদিকে রটিয়ে দেবে যে তোমার কলেরা হয়েছিল। আমি ওসব জঞ্জালে পড়তে চাইনি ভাই। কুন্তি এলো, বিক্রমের ছোট বোন। বছর 11 বয়স, 6-এ পড়ে। বরাবর ফেল করে আসছে। যেমন চপল তেমনই দুষ্টু। এমন দড়াম করে দরজাটা খুলল যে আমরা দুজনেই চমকে উঠে দাঁড়ালাম। বিক্রম রেগে গিয়ে বলল, তুই ভারী বিচ্ছু কুন্তি, কে তোকে ডেকেছে এখানে? কুন্তি গোয়েন্দা পুলিশের মতো ঘরের চারদিকে চোখ বোলাতে বোলাতে বলল, সব সময় দরজা বন্ধ করে এখানে বসে বসে কি কথা হয় তোমাদের? যখনই দেখি এখানে বসে রয়েছ। না কোথাও বেড়াতে যাওয়া, না কোনো খেলাধুলো, কোনো জাদুমন্তর জপছ বুঝি? বিক্রম তার ঘাড় ঝাঁকানি দিতে দিতে বলল, হ্যাঁ, একটা মন্তর জপছি, যাতে তোর এমন একটা বর জুটে যায় যে রোজ তোকে গুনে গুনে 5,000 চাপুক মারবে, সপাং সপাং করে। কুন্তি ওর পিঠে চেপে বসল। আমি এমন একটা বরকে বিয়ে করব যে কিনা আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু লেজ নাড়বে। আমি মিষ্টির ঠোঙা ফেলে দেব, সে শুধু চাটবে। একটু ট্যাঁ ফোঁ করলে কান লাল করে দেব। মা লটারির টাকা পেলে আমাকেও 50,000 দেবে বলেছে। বাহ, কি মজা হবে তখন। আমি রোজ দুবেলা ঠাকুরের কাছে মার জন্যে প্রার্থনা করি। মা বলে, কুমারী মেয়ের প্রার্থনা কখনো নিষ্ফল হয় না। আমার তো মন বলছে মা ঠিক টাকা পাবে। মনে পড়ল, একবার আমি আমার মামা বাড়ির গাঁয়ে বেড়াতে গিয়েছিলাম। তখন সেখানে খরা। ভাদ্র মাস এসে গেল, অথচ এক ফোঁটা বৃষ্টি নেই। সবাই চাঁদা করে গাঁয়ের সমস্ত কুমারী মেয়েকে নিমন্ত্রণ করছিল। আর তার 3 দিনের মধ্যে মুষলধারে বৃষ্টি। নিশ্চয়ই কুমারী মেয়ের প্রার্থনায় বেজায় জোর আছে। আমি বিক্রমের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালাম, বিক্রম আমার দিকে। চোখে চোখে আমাদের পরামর্শ হলো। মনস্থির করে ফেললাম আমরা। বিক্রম কুন্তিকে বলল, আচ্ছা, তোকে একটা কথা বলছি, কাউকে বলবি না তো? না না, তুই বড় ভালো মেয়ে, জানি কাউকে বলবি না। আমি এবার থেকে তোকে খুব পড়াবো, পাশ করিয়ে দেব, কেমন? কথাটা হলো, আমরা দুজনে লটারির টিকিট কিনেছি। আমাদের জন্যেও ঠাকুরের কাছে প্রার্থনা করিস। যদি আমরা টাকা পাই তাহলে তোকে খুব ভালো ভালো গয়না দেব, সত্যি বলছি। কুন্তির বিশ্বাস হলো না। আমরা দিব্যি করলাম। সে নানা রকম তাল বাহানা করতে লাগলো। আমরা যখন তার পা থেকে মাথা পর্যন্ত সোনা ও হীরের গয়নায় মুড়ে দেওয়ার প্রতিজ্ঞা করলাম, তখন সে আমাদের জন্য প্রার্থনা করতে রাজি হলো। কিন্তু ওর পেটে মন্ডা মেঠাই হজম হতে পারে সহজেই, কথা একটুও হজম হয় না। বাড়ির ভেতর শটান দৌড় দিল। মুহূর্তে সারা বাড়িতে খবরটা রটে গেল। এখন যাকেই দেখো না বিক্রমকে ধমকাচ্ছে, মা, কাকা, বাবা সবাই। শুধু বিক্রমের জন্যে না আর কিছু ভেবে কে জানে। বসে বসে শুধু দুর্বুদ্ধিটাই তোমার মাথায় আসে না? টাকা নিয়ে জলে ফেলে এলে তো। বাড়িতে এত লোক টিকিট কিনেছে, তোর টিকিট কেনার কি দরকার ছিল শুনি? ওদের কাছ থেকে তুই কি কিছু পেতিস না? আর তুমিও মাস্টার, একেবারে অপদার্থ। ছেলেপিলেদের ভালো চালচলন শেখাবে কোথায়, তাদের গোল্লাই পাঠাচ্ছ। বিক্রম তো আদরের দুলাল, তাকে আর কি বলবে। সে রাগ করে 2-1 বেলা খাওয়া বন্ধ করলেই সকলের মাথায় বাজ পড়ে যায়। সমস্ত রাগ এসে পড়ল আমার উপর। আমার সঙ্গে মেলামেশা করলে নাকি ছেলে খারাপ হয়ে যায়। অপরকে উপদেশ দিতে দড়ো, প্রবাদ বাক্যটি আমার চোখের সামনেই রয়েছে। আমার শৈশবের একটা ঘটনা মনে পড়ল। হোলির দিন 1 বোতল মদ আনানো হয়েছে। বাড়িতে মামাবাবু এসেছিলেন। আমি লুকিয়ে ঘরে ঢুকে গেলাসে 1 ঢোক মদ ঢেলে খেয়ে ফেলেছি। গলা জ্বালা করছে, চোখ লাল হয়ে উঠেছে। এমন সময় মামাবাবু ঘরে ঢুকলেন। হাতে নাতে আমায় ধরে ফেলে তিনি এমন খেপে গেলেন যে ভয়ে আমার কলজে শুকিয়ে কাঠ। মাও ধমকালেন, বাবাও ধমকালেন।
আমার চোখের জলে তাদের ক্রোধের আগুন শান্ত করতে হয়েছিল। আর তারপর দুপুরবেলা মামাবাবু নেশা করে মাতাল হয়ে গান গাইতে লাগলেন, কাঁদতে শুরু করলেন। তারপর মাকে গালাগালি দিলেন। বাবা নিষেধ করতে গেলেন তো তাকেও মারতে এলেন তেড়ে। অবশেষে বমি করতে করতে মাটিতে বেহুশ হয়ে পড়ে রইলেন। বিক্রমের বাবা বড় ঠাকুরমশাই আর কাকা ছোট ঠাকুরমশাই দুজনেই ছিলেন স্থিতাবস্থায় বিশ্বাসী। যে মানুষ দুটি পূজা পার্বণের নামে হাসি ঠাট্টা করতেন, নিজেদের পুরোদস্তুর নাস্তিক বলতেন, তারা ইদানিং দুজনেই বড় নিষ্ঠাবান আর ঈশ্বর ভক্ত হয়ে পড়েছেন। বড় ঠাকুরমশাই প্রাতকালে গঙ্গা স্নান করতে যান আর মন্দিরে মন্দিরে ঘুরে সারা দেহ চন্দন চর্চিত করে দুপুরবেলা বাড়ি ফেরেন। ছোট ঠাকুরমশাই বাড়িতেই গরম জলে স্নান করেন। তারপর গাঁটে গাঁটে বাত থাকা সত্ত্বেও রাম নাম লিখতে শুরু করে দেন। রোদ্দুর উঠলে পার্কের দিকে বেরিয়ে পড়েন, পিঁপড়েকে আটা খাওয়ান। সন্ধে হলেই দুভাই মন্দিরের দরজার কাছে গিয়ে বসেন। অর্ধেক রাত্রির পর্যন্ত ভগবত কথা শোনেন তন্ময় হয়ে। বিক্রমের বড়দা প্রকাশের সাধু সন্ন্যাসীদের উপরেই আস্থা বেশি। সে মঠ মন্দির আর সাধুদের আখড়ায় ও আশ্রমেই বেশিরভাগ সময় কাটায়। মা তো ভোর থেকে অর্ধেক রাত্রির পর্যন্ত স্নান পুজো ব্রত ছাড়া আর কিছুই করেন না। এ বয়সেও তার সাজ পোশাকের শখ কম ছিল না, কিন্তু আজকাল একেবারে তপস্বিনী হয়ে গেছেন। মানুষ অযথাই লোভকে খারাপ মনে করে। আমার তো মনে হয় আমাদের এই যে ভক্তি নিষ্ঠা আর ধর্মের প্রতি আসক্তি, সেটা শুধু আমাদের লোভ, আমাদের লালসার জন্যে। আমাদের ধর্ম আমাদের স্বার্থের ওপরেই টিকে আছে। লালসা যে মানুষের মন ও বুদ্ধির এমন সংস্কার সাধন করতে পারে, আমার কাছে সে এক সম্পূর্ণ নতুন উপলব্ধি। আমরা দুজনেও গণক ঠাকুর ও পণ্ডিতদের কাছে জিজ্ঞেস করতে গিয়ে কখনো কখনো নিজেদের দুঃখের কারণ হয়েছি। যতই লটারির দিনটি ক্রমশ ঘনিয়ে আসে, ততই আমাদের মনে শান্তি উড়ে যায়। সব সময় মন যেন ওদিকেই পড়ে থাকে। আমার নিজের মনে অকারণেই মাঝে মাঝে সন্দেহ দেখা দেয় যে বিক্রম যদি আমায় ভাগ দিতে অস্বীকার করে তো আমি কি করব। যদি সাপ বলে দেয়, টিকেটে তোমার কোনো বখরা ছিল না, না আছে কোনো লেখাপড়া, না অন্য কিছু প্রমাণপত্র, সব কিছু বিক্রমের সততার ওপর নির্ভর করছে। তার সততায় একটু স্খলন দেখা দিলেই আমি গেছি। কোথাও নালিশ জানাতেও পারবো না, মুখ খুলে বলতেও পারবো না কাউকে। এখন কিছু বলেও লাভ নেই। যদি তার বিবেকের মধ্যে কোনো দুরভিসন্ধি থাকে, তাহলে সে এখনই অস্বীকার করে বসবে। আর যদি সেরকম কিছু না হয়, তাহলে আমার এই সন্দেহের জন্য মর্মান্তিক ব্যথা পাবে সে। জানি সে সেরকম লোক নয়, কিন্তু ভাই, টাকা পয়সা পেয়ে সত্য বজায় রাখা কঠিন। এখনও তো টাকা পয়সা হাতে আসেনি, এখন সৎ হতে অসুবিধে কোথায়? হাতে যখন 10 লাখ টাকা আসবে তখনই পরীক্ষার যথার্থ সময়। আমি আমার নিজের মনটাকে যাচাই করি। টিকিট যদি আমার নামে থাকতো আর 10 লাখ টাকা পেয়ে যেতাম, তাহলে কি লেজ কান না নেড়েই অর্ধেক বিক্রমকে দিয়ে দিতাম? কে বলতে পারে। তবে এই সম্ভাবনাটাই বেশি ছিল যে আমি টালবাহানা করতাম, বলতাম, তুমি আমায় 5 টাকা ধার দিয়েছিলে, তার জায়গায় তুমি 10 টাকা নাও, 100 টাকা নাও, তাছাড়া আর কি। কিন্তু না, আমার পক্ষে তেমন বেইমানি করা সম্ভব হতো না। পরদিন আমরা দুজনে খবরের কাগজ দেখছি, হঠাৎ বিক্রম বলল, ধরো যদি আমাদের টিকেটে টাকা ওঠে, তাহলে তোমার সঙ্গে খামোখা বকরা করার জন্যে আমার ভীষণ আফসোস হবে। সে সরল হাসি হাসল, কিন্তু কথাটা তার একেবারে প্রাণের গভীর থেকে বেরিয়ে এলো, যেন হাসি ঠাট্টার আড়ালে লুকোতে চাইছে। আমি চমকে উঠে বললাম, সত্যি? কিন্তু সে আফসোস তো আমারও হতে পারে। কিন্তু টিকিট যে আমার নামেই। তাতে কি হয়েছে? আচ্ছা ধরো আমি তোমার বখরা অস্বীকার করে বসলাম। আমার গায়ের রক্ত হিম হয়ে এলো। চোখের সামনে চারদিক অন্ধকারে ছেয়ে গেল যেন। আমি তোমায় অতটা অসৎ মনে করি না, কিন্তু খুব সম্ভব সেটা। 5 লাখ, ভাবো একবার, মাথা ঘুরে যায়। চলো তাহলে এখনই লেখাপড়া করে নেওয়া ভালো, ওরকম সন্দেহ রেখে দেওয়া ঠিক না। বিক্রম হেসে বলল, তোমার তো ভাই বড় সন্দেহবাতিক। আমি তোমায় পরীক্ষা করছিলাম। আচ্ছা তা কি কখনো হতে পারে? 5 লাখ কেন, 5 কোটিও যদি হয়
তবু ঈশ্বরের কৃপায় বিবেকের মধ্যে কোনো দাগ লাগতে দেব না। কিন্তু তার সেই আশ্বাসে আমার আদৌ ভরসা হলো না। মনের মধ্যে একটা সন্দেহ চেপে বসে রইল। বললাম, তা তো আমি জানি, তোমার বিবেক কখনো টলতে পারে না, কিন্তু লেখাপড়া করে নিলে ক্ষতি কি? খামোখা হোক খামোখা, তাহলে পাকা কাগজেই লেখাপড়া করতে হয়। 10 লাখের কোর্ট ফি তো 7,500 দাঁড়াবে। কোন ঘোরের মধ্যে রয়েছ তুমি? ভাবলাম কথাটা ঠিক। নেহাত কাগজের লেখাপড়ার জোরে কোনো আইনের ব্যবস্থা নিতে পারবো না, তবু তাকে অপদস্থ করার জন্য, অপমান করার, সকলের সামনে তাকে বেঈমান বলে চাউর করার একটা সুযোগ আসবে হাতে। সংসারে বদনামের ভয় না থাকলে মানুষকে সামলানো দায় হতো। অপমানের ভয় যে আইন কানুনের ভয়ের চেয়ে কোনো অংশেই কম কার্যকর নয়। বললাম, ভাই, আমার ওই সাদা কাগজেই বিশ্বাস থাকবে। বিক্রম একগুঁয়ের মতো জবাব দিল, আইনের দিক দিয়ে যে কাগজের কোনো দাম নেই, তাতে লেখালেখি করে সময় নষ্ট করে আমাদের লাভ কি? আমার ঠিক মনে হলো এখন থেকেই বিক্রমের মাথায় প্যাঁচ ঢুকেছে। নইলে সাদা কাগজে লিখতে বাধা কোথায়? তিক্ত মেজাজে বললাম, তোমার উদ্দেশ্য তো এখন থেকেই খারাপ মনে হচ্ছে। নির্লজ্জের মতো সে বলল, তার মানে তুমি কি প্রমাণ করতে চাইছো যে এমন অবস্থায় পড়লে তোমার সততা অনড় থাকতো না? আমার সততা অত দুর্বল নয়। রাখো রাখো, ভারী মহাপুরুষ, অনেক বড় বড় মহাপুরুষ দেখা আছে। তোমায় এক্ষুনি লেখাপড়া করতে হবে। তোমার উপর আমার আর একটুও বিশ্বাস নেই। আমার উপর যখন তোমার বিশ্বাসই নেই, তখন আমিও লিখছি না। তাহলে তুমি কি ভেবেছ যে আমার টাকা হজম করে ফেলবে তুমি? কার টাকা? কিসের টাকা? বলে দিচ্ছি বিক্রম, আমাদের বন্ধুত্ব তো যাবেই, এমনকি তার চেয়েও ভয়ঙ্কর পরিণাম হবে। রাগে যেন আমার ভেতরটা দপ করে জ্বলে উঠল। হঠাৎ বৈঠকখানা থেকে ঝগড়াঝাটির আওয়াজ আসতেই আমার লক্ষ্য গেল সেদিকে। 2 পিতা ঠাকুরই সেখানে উঠা বসা করেন। দুজনের মধ্যে এমন ভাব যে আদর্শ ভ্রাতৃত্বের উদাহরণ বলা যেতে পারে। রাম লক্ষ্মণের মধ্যেও নিশ্চয়ই এই রকম সম্পর্ক ছিল। তর্জন গর্জন তো দূরের কথা, তাদের মধ্যে কখনো মতবিরোধ হতে শুনিনি। বড় ঠাকুরের মুখ দিয়ে যা বেরোয়, ছোট ঠাকুরের কাছে তা বেদবাক্যের সামিল। আর ছোট ঠাকুরের অভিপ্রায় লক্ষ্য করেই যেন বড় ঠাকুর কোনো কথা উচ্চারণ করেন। আমরা দুজনে অবাক হয়ে বৈঠকখানার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। 2 ভাই নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। এক পা করে এগোচ্ছেন। চোখ লাল, বিকৃত মুখ, ভ্রু কুঁচকে গেছে, মুষ্টিবদ্ধ হাত। মনে হলো এক্ষুনি হাতাহাতি করতে চান দুজনে। ছোট ঠাকুর আমাদের দেখে পেছনে সরে যেতে যেতে বললেন, যেখান থেকেই হোক আর যার নামেই হোক, 51বর্তী পরিবারে কিছু এলে তাতে সকলের সমান অংশ। বড় ঠাকুর বিক্রমকে দেখে আরও 1 পা সামনে এগিয়ে এলেন। কখনো না, আমি যদি কোনো অপরাধ করি তাহলে আমি ধরা পড়ব। 51বর্তী পরিবার নয়, শাস্তি হবে আমার, 51বর্তী পরিবারের নয়। এটা ব্যক্তিগত প্রশ্ন, তার মীমাংসা আদালতে হবে। স্বচ্ছন্দে আদালতে যেতে পারো। যদি আমার নামে, আমার স্ত্রী কিংবা ছেলের নামে লটারি ওঠে, তাহলে তাতে তোমার কোনো সম্পর্ক থাকবে না। তেমনি তোমার নামে লটারি উঠলে তাতে আমার স্ত্রী কিংবা ছেলেদের কারোর কোনো সম্পর্ক থাকবে না। আমি জানতাম তোমার এরকম উদ্দেশ্য, তাহলে আমিও আমার স্ত্রী ও ছেলেপুলের নামে টিকিট কিনতে পারতাম। সেটাই তোমার গালতি। আমি তা করিনি, কারণ আমার বিশ্বাস ছিল তুমি আমার দাদা। এটা জুয়া খেলা, সে কথা তোমার ভাবা উচিত ছিল। জুয়া খেলায় হার জিতের ব্যাপারে জ্ঞাতিগোষ্ঠী জড়াতে পারে না। যদি তুমি কাল রেসে 5-10 হাজার হেরে আসো, তাহলে জ্ঞাতিগোষ্ঠী তার দায় বইবে না। কিন্তু ভাইয়ের হক মেরে তুমি সুখী হতে পারবে না। তুমি ব্রহ্মা নও, ঈশ্বর নও, এমনকি কোনো মহাপুরুষও নও। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, মল্লযুদ্ধের জন্য উভয়েই প্রস্তুত। তাই শুনে বিক্রমের মা অন্দর থেকে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে এলেন। দুজনকে বোঝাতে লাগলেন। ছোট ঠাকুর রুক্ষ স্বরে বললেন, আমায় কি বোঝাচ্ছ? ওকে বোঝাও, যে 4-4টে টিকিট কিনে বসে আছে। আমার কি আছে? মাত্র একটাই টিকিট, তাতে আর ভরসা কতটুকু? আমার চেয়ে যার টাকা পাওয়ার 4 গুণ চান্স, তার উদ্দেশ্য যদি খারাপ হয়, তাহলে সেটা লজ্জা ও দুঃখের ব্যাপার। ঠাকুরগিন্নি ঠাকুরপোকে সান্ত্বনা দিয়ে বললেন, আচ্ছা, আমার টাকার অর্ধেক তোমার, এবার খুশি তো? বড় ঠাকুর স্ত্রীর কথায় আপত্তি জানালেন, অর্ধেক পাবে কেন? আমি 1 আদলাও দেব না।
যদি আমরা ভদ্রলোকের মতো আপসে ব্যাপারটা মিটিয়ে ফেলতে চাই, তবু 5 ভাগের 1 ভাগের বেশি ও কিছুতেই পাবে না। অর্ধেক দাবি কোন নিয়মে হয়? বুদ্ধির দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে, নীতির দিক দিয়ে? কোনো দিক দিয়েই নয়। ছোট ঠাকুর ঝেঁঝে উঠে বললেন, সারা পৃথিবীর আইন কানুন শুধু তুমিই জানো? জানি তো, 30 বছর ধরে ওকালতি করিনি। কলকাতার ব্যারিস্টার যখন সামনে এসে দাঁড়াবে তখন ওই ওকালতি বেরিয়ে যাবে দাদা। ব্যারিস্টারের নিকুচি করেছে, সেই কলকাতারই হোক আর লন্ডনেরই হোক। আমি অর্ধেকই নেব। বাড়ির বিষয় সম্পত্তি যেমন আমার অর্ধেক, তেমনি ওটারও। এমন সময় বিক্রমের দাদা খোঁড়াতে খোঁড়াতে এসে ইজি চেয়ারে লুটিয়ে পড়ল। তার মাথায় ও হাতে ব্যান্ডেজ, কাপড় চোপড়ে তাজা রক্তের দাগ, তবু চোখে মুখে একটা স্বস্তির ভাব। বড় ঠাকুর ভয় পেয়ে জিজ্ঞাসা করলেন, এ কি অবস্থা হয়েছে তোমার? এসব চোট লাগলো কি করে? কারো সঙ্গে মারপিট হয়নি তো? প্রকাশ চেয়ারে শুয়ে একবার কোঁকিয়ে উঠল, তারপর মৃদু স্বরে বলল, আজ্ঞে ও কিছু না, এমন কিছু বেশি চোট লাগেনি। কি করে বলছো চোট লাগেনি? সারা হাত আর মাথা ফুলে গেছে, কাপড় রক্তে ভেজা। ব্যাপারটা কি? গাড়ি চাপা পড়নি তো? খুব মামুলি চোট রে বাবা, 2-4 দিনেই ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার মতো কিছু নয়। প্রকাশের চোখে মুখে আশায় ভরা স্নিগ্ধ হাসি, লজ্জা, রাগ বা প্রতিশোধ ভাবনার নামগন্ধ নেই। বড় ঠাকুর আরও ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু কি হয়েছে সেটা বলছো না কেন? কারো সঙ্গে মারপিট হয়েছে তো বলো, থানায় রিপোর্ট করে দেই। প্রকাশ হালকাভাবে জবাব দিল, মারপিট কারো সঙ্গে হয়নি বাবা। ব্যাপারটা হলো এই, আমি একটু ঝক্কর বাবার কাছে গিয়েছিলাম। আপনি তো জানেন তিনি ধারে কাছে আসতে দেন না, দেখলেই পাথর ছুটতে থাকেন। ভয় পেয়ে যে ভেগে গেল তার তো হয়েই গেল, আর ঢিল খেয়েও যে ওর পথ ছাড়ে না তার মনস্কামনা পূর্ণ হয়। এভাবেই পরীক্ষা করেন তিনি। তা আজ আমি যখন পৌঁছলাম তখন কিছু না হোক 50 জন সেখানে দাঁড়িয়ে, কারো হাতে মিষ্টি, কারো হাতে কাপড়ের থান, কেউ বা দামি দামি জিনিসপত্র নিয়ে গেছে ভেট দিতে। ঝক্কর বাবা তখন ধ্যানে বসে আছেন। হঠাৎ চোখ মেলে দেখলেন সামনের এক দঙ্গল লোক। অমনি কয়েকটা পাথর কুড়িয়ে নিয়ে তেড়ে এলেন আমাদের দিকে। তারপর আর কি, ছুটোছুটি শুরু হয়ে গেল। লোকগুলো হুমড়ি খেয়ে পড়ে, তবু দৌড়তে ছাড়ে না। একদম ফাঁকা হয়ে গেল চারদিক, একজনও রইল না। আমি কেবল একা খুঁটির মতো দাঁড়িয়ে রইলাম। ব্যাস, উনি তো পাথর ছুঁড়ে দিলেন। প্রথমটা লাগলো আমার মাথায়, অব্যর্থ নিশানা। মাথা যেন ঝাঁ করে উঠল, রক্তে ভেসে গেল শরীর। আমি কিন্তু নড়লাম না। তারপর বাবাজি দ্বিতীয় পাথর ছুঁড়লেন, সেটা এসে লাগলো হাতে। আমি পড়ে গিয়ে বেহুশ হয়ে গেলাম। জ্ঞান যখন ফিরল তখন সেখানে কেউ নেই, বাবাজিও অদৃশ্য। উনি মাঝে মাঝে অন্তর্ধান করেন, কাকে ডাকবো, কাকে একটা গাড়ি টাড়ি এনে দিতে বলবো। যন্ত্রণায় হাত যেন খসে পড়ছে, তখনও মাথা থেকে রক্ত গড়াচ্ছে। কোনো রকমে উঠে সোজা ডাক্তারের কাছে গেলাম। তিনি দেখে শুনে বললেন, হাড় ভেঙেছে। ব্যান্ডেজ বেঁধে দিলেন আর গরম জলে সেক দিতে বললেন। সন্ধ্যের দিকে আসবেন তিনি। কিন্তু চোট যা লেগেছে, এখন লটারি আমার নামেই উঠছে ধরে নিন। নির্ঘাত। ঝক্কর বাবার মার খেয়েছে অথচ আশাপূর্ণ হয়নি, এমন ঘটনা আগে কখনোই ঘটেইনি। আমি তো সবচেয়ে আগে ঝক্কর বাবার আশ্রয় বানিয়ে দেব। বড় ঠাকুর মশায়ের মুখে পরিতৃপ্তির ভাব দেখা গেল। তৎক্ষণাৎ খাট পেতে দেওয়া হলো। প্রকাশ তাতে শুয়ে পড়ল। ঠাকুরগিন্নি পাখা করতে লাগলেন, তাঁরও চোখে মুখে তৃপ্তি। এতটা চোট খেয়ে 10 লাখ পেয়ে যাওয়া এমন কিছু খারাপ সওদা নয়। ছোট ঠাকুরের পেটে তখন ছুঁচোর কীর্তন চলছে। কিন্তু যেই বড় ঠাকুর সরে গেলেন আর ঠাকুরগিন্নি প্রকাশের খাওয়ার বন্দোবস্ত করতে গেলেন, অমনি ছোট ঠাকুর প্রকাশকে জিজ্ঞেস করলেন, খুব জোর পাথর মারে নাকি? জোরে মারবে কেন? প্রকাশ তার উদ্দেশ্য বুঝতে পেরে বলল, কি যে বলেন কাকাবাবু, পাথর ছুঁড়ে মারেন না তো, যেন বোমা ছোঁড়েন। যেমন দৈত্যের মতো গোলগাল চেহারা, তেমনি গায়ে বল। তার এক ঘুষিতেও বাঘ খতম হয়ে যায়। যেমন তেমন লোক হলে ওর একটা পাথরই যথেষ্ট, আর টু শব্দটি করতে হবে না বাছাধনকে। কতজন মারা গেছে, কিন্তু আজ পর্যন্ত ঝক্কর বাবাকে নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়নি। আর 2-4টে পাথর ছুঁড়েই থামেন না তো।
যতক্ষণ না অমনি পড়ে বেহুশ হচ্ছেন ততক্ষণ ছুটতেই থাকবেন। কিন্তু রহস্যটা হলো এই, আপনার যত বেশি চোট লাগবে ততই সাফল্য আপনার হাতের মুঠোয় এসে পৌঁছবে। প্রকাশ গায়ের লোম খাড়া করে দেওয়া এমন ভয়ঙ্কর চিত্র তুলে ধরল যে ছোট ঠাকুর ভয়ে শিউরে উঠলেন, আর তার পাথর খাওয়ার সাহস রইল না। অবশেষে সেই ভাগ্য নির্ধারণের দিনটি এলো 20 জুলাই উৎকণ্ঠার রাত্রির। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন আমরা যেন আশা ও আশঙ্কার দোলায় নেশাগ্রস্ত। পিতা ঠাকুর মশাইরা দুজনেই এক প্রহর রাত থাকতেই গঙ্গা স্নান সেরে ফেলেছেন, মন্দিরে বসে পুজো করছেন। আজ আমার মনেও ভক্তি জেগে উঠল। মন্দিরে গিয়ে মনে মনে ঠাকুরকে ডাকতে লাগলাম, হে অনাথের নাথ, আমাদের উপর কি তোমার দয়া হবে না? তুমি কি জানো না আমাদের চেয়ে বেশি তোমার দয়া কে ডিজার্ভ করে? বিক্রম স্যুটবুট পরে মন্দিরের দরজায় এসে আমার ইশারা করে শুধু জানালো, আমি পোস্ট অফিসে যাচ্ছি। কথাটা বলেই মুহূর্তে উধাও হয়ে গেল সে। একটু পরে প্রকাশ মিষ্টির থালা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। মন্দিরের দরজায় দাঁড়িয়ে কাঙালিদের মধ্যে মিষ্টি বিতরণ শুরু করলো। অনেক কাঙালি আগে থেকেই সেখানে এসে জড়ো হয়েছিল। 2 ঠাকুর মশাই ঠাকুরের চরণে ধর্ণা দিয়ে বসে আছেন, মাথা নিচু করে, চোখ বন্ধ করে, ভক্তিতে গদগদ হয়ে। বড় ঠাকুর মাথা তুলে পুরোহিতের দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, ঠাকুর তো বড় ভক্তবৎসল, তাই না পুরোহিত মশাই? পুরোহিত সমর্থন জানালেন, নিশ্চয়ই। ভক্তকে রক্ষা করার জন্যে ঠাকুর ক্ষীরসাগর থেকে ছুটে আসেন এবং গজকে গ্রহের মুখ থেকে বাঁচান। কয়েক মুহূর্ত পরেই ছোট ঠাকুর মাথা তুলে পুরোহিতকে জিজ্ঞেস করলেন, পুরোহিত মশাই, ঠাকুর তো সর্বশক্তিমান, অন্তর্যামী, সকলের মনের কথা জানেন, তাই না? পুরোহিত তাকেও সমর্থন জানালেন, নিশ্চয়ই হুজুর। অন্তর্যামী না হলে সকলের মনের কথা জানতে পারেন কি করে? সবরীর প্রেম দেখে স্বয়ং তার মনস্কামনা পূর্ণ করেছিলেন। পুজো শেষ হলো, আরতি হলো। দুভাই আজ বেশ দরাজ গলায় আরতির গান গাইলেন। বড় ঠাকুর ক্রুদ্ধ চোখে তার দিকে তাকালেন একবার, তারপর মুখ ফিরিয়ে নিলেন। হঠাৎ বড় ঠাকুর পুরোহিতকে জিজ্ঞেস করলেন, তোমার মন কি বলে পুরোহিত মশাই? পুরোহিত বললেন, হুজুরের জয়। ছোট ঠাকুর জিজ্ঞেস করলেন, আর আমার? পুরোহিত তৎক্ষণাৎ জবাব দিলেন, আপনারও জয়। বড় ঠাকুর ভক্তিতে গদগদ হয়ে ভজন গাইতে গাইতে মন্দির থেকে বেরোলেন। মিনিট খানেকের মধ্যে ছোট ঠাকুরও মন্দির থেকে গাইতে গাইতে বেরোলেন। পেছনে পেছনে আমিও বেরোলাম। প্রকাশবাবুকে মিষ্টি বিতরণ করার কাজে সাহায্য করতে চাইলাম। সে থালা সরিয়ে নিয়ে বলল, রাখো না তুমি, আমি এখনই বেটে ফেলছি। আর আছেই বা কতটুকু। রাগ করে আমি পোস্ট অফিসের দিকে পা বাড়ালাম। দেখি সাইকেল চালিয়ে বিক্রম হাসতে হাসতে এসে হাজির। তাকে দেখা মাত্র সবাই পাগল হয়ে উঠল। উভয় ঠাকুরই সামনে দাঁড়িয়েছিলেন। বাজ পাখির মতো দুজনেই ঝাঁপিয়ে পড়লেন। প্রকাশের থালায় অল্প কিছু মিষ্টি তখনও বাকি ছিল। সে থালাখানা মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে গেল। আর আমি তো ছুটে গিয়ে পাগলের মতো বিক্রমকে জড়িয়ে ধরলাম। কিন্তু কেউ কোনো কথা জিজ্ঞেস করছে না তাকে। সবাই শুধু জয়ধ্বনি দিয়ে চলেছে। বড় ঠাকুর আকাশের দিকে চেয়ে বললেন, বলো রাজা রামচন্দ্র কি জয়। ছোট ঠাকুর লাফ দিয়ে বলে উঠলেন, বলো হনুমান কি জয়। প্রকাশ তালি দিতে দিতে চিৎকার করে উঠল, ঝক্কর বাবার কৃপা। বিক্রম জোরে হেসে উঠল হো হো করে। দূরে সরে গিয়ে বলল, যার নাম এসেছে আমি তার কাছ থেকে 1 লাখ নেব, বলো রাজি? বড় ঠাকুর তার হাত ধরে ফেললেন, আগে বল না। না, ও বলবে না দেখছি। ছোট ঠাকুর ক্ষুব্ধ হলেন, শুধু খবরটা জানাবে, তাই 1 লাখ? সাব্বাস। প্রকাশ চোখ রাঙালো, আমরা কি ডাকঘর দেখিনি? আচ্ছা আচ্ছা, তাহলে নিজের নিজের নাম শোনার জন্য তৈরি হও। সবাই মিলিটারি অ্যাটেনশনের ভঙ্গিতে নিশ্চল হয়ে দাঁড়ালেন। মাথা ঠিক রাখবেন কিন্তু। সকলেই তেমনি উৎকর্ণ হয়ে দাঁড়িয়ে রইল। আচ্ছা তাহলে ভালো করে শুনুন। এ শহর গেল, শুধু এই শহর নয়, সম্পূর্ণ ভারত। আমেরিকার এক নিগ্রোর নাম উঠেছে। বড় ঠাকুর ঝাঁঝিয়ে উঠলেন, মিথ্যে মিথ্যে, একেবারে ডাহা মিথ্যে। ছোট ঠাকুর কায়দা বদল করে বললেন, কখনো না, 3 মাসের তপস্যা এমনি যাবে? বাহ। প্রকাশ বুকে কিল মেরে বলল,
এখানে মাথা ফাটিয়ে হাত ভেঙে বসে আছি দিল লাগি। এমন সময় আরও 50 জন লোককে আসতে দেখা গেল ওদিক থেকে। তাদেরও কেঁদে ফেলার দশা। ওরাও পোস্ট অফিস থেকে নিজেদের ভাগ্যকে কাঁদিয়ে ফিরছে। দান মেরে নিলে আমেরিকান নিগ্রো, হতভাগা, পিশাচ, বদমাস। এখন আর কার বিশ্বাস হবে? বড় ঠাকুর রেগে মেগে মন্দিরে গিয়ে পুরোহিতকে বরখাস্ত করে দিয়ে এলেন। এই জন্যে তোমায় এতদিন ধরে পুষছি, হারামের মাল খাচ্ছ আর ফুর্তি করছো। ছোট ঠাকুরের যেন কোমর ভেঙে গেছে। 2-3 বার মাথা ঠুকে ওখানেই বসে পড়েন, কিন্তু প্রকাশের রাগের সীমা পরিসীমা নেই। সে নিজের মোটা লাঠি গাছটা তুলে নিয়ে ঝক্কর বাবাকে মেরামত করতে চলে গেল। ঠাকুরগিন্নি শুধু বললেন, সবাই বেইমানি করেছে, আমি কখনো মেনে নেব না। আমার ঠাকুর আর কি করবেন? কারো হাত থেকে কেড়ে নিয়ে আসবেন নাকি? রাত্রিরে কেউ খাওয়া দাওয়া করলো না। আমিও বিমর্ষ হয়ে বসেছিলাম। বিক্রম এসে বলল, চলো হোটেল থেকে কিছু খেয়ে আসা যাক, ঘরে তো উনুনই জ্বলেনি আজ। জিজ্ঞেস করলাম, তুমি যখন পোস্ট অফিস থেকে এলে তখন তোমায় এমন হাসি খুশি দেখাচ্ছিল কেন? ও বলল, আমি যখন পোস্ট অফিসের সামনে হাজার হাজার লোকের ভিড় দেখলাম তখন আমাদের গাধার মতো বোকামি দেখে আমার হাসি এলো। একটা শহরেই যখন এত লোক, তখন সারা ভারতে তার 1000 গুণের কম হবে না, আর পৃথিবীতে তো 1,00,000 গুণেরও বেশি হবে। আমি পর্বতের মতো উচ্চ এক আশা নিয়ে বসেছিলাম। সেটা মুহূর্তে যেন একটা ছোট সর্ষে হয়ে গেল। তাই হাসি পেয়েছিল আমার, যেন একজন দানশীল ব্যক্তি 6 টাখানেক খাবার নিয়ে 1,00,000 মানুষকে নেমন্তন্ন করে বসে আছে। আর এখানে আমাদের বাড়িতে একজন ভাবছেন যে। আমি হেসে বললাম, আসলে ব্যাপারটা তাই। আমরা দুজনে লেখাপড়া করার জন্যে ঝগড়া করে মরছি। কিন্তু সত্যি করে বলো তো, তোমার উদ্দেশ্য খারাপ ছিল কি না? বিক্রম মৃদু হেসে বলল, এখন আর জিজ্ঞেস করে কী লাভ, ব্যাপারটা গোপনই থাক না। ধন্যবাদ।